হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু IMR ক্লাসেস। SLST মাদ্রাসা সার্ভিস কমিশন PSC টিচার এক্সাম প্রস্তুতির জন্য আধুনিক ইউরোপের ওপর যে MCQ সিরিজ শুরু করেছি, এটি দ্বিতীয় ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব নেপোলিয়ান এই টপিকটির ওপর ইম্পর্ট্যান্ট কিছু MCQ, পাশাপাশি প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। MCQ সিরিজের PDF টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কম সময়ে তোমাদের বেটার প্রস্তুতির জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ও MCQ সিরিজের ক্লাস শুরু করেছি। ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলির লিঙ্ক প্লেলিস্ট করে দেওয়া আছে। লিঙ্ক ক্লিক করলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। এবার টপিকে ফিরে যাই। এই টপিকের প্রথম প্রশ্ন, নেপোলিয়ন কখন ফরাসি জাতির সম্রাট উপাধি লাভ করেন? 1802 খ্রিস্টাব্দ, 1804 খ্রিস্টাব্দ, 1806 খ্রিস্টাব্দ, 1799 খ্রিস্টাব্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1804 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন এর রাজ্যাভিষেক হয়েছিল নাতরদাম গির্জায় এবং তার রাজ্যাভিষেক করেছিলেন পোপ সপ্তম পায়াস। ফরাসি জাতির সম্রাট হওয়ার পূর্বে নেপোলিয়ন তিনি ফ্রান্সের কনসাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি 1799 থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সের কনসাল হিসাবে নিযুক্ত হন এবং এই সময়কালটাই ফ্রান্সে কনসুলেট শাসন পর্ব ছিল, কারণ ফ্রান্সের এই পর্বটায় সেখানে 3 জন কনসাল দ্বারা শাসিত হতো ফ্রান্স। কনসুলেট শাসন, এই কনসুলেট শাসন ব্যবস্থার প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন। দ্বিতীয় জন যিনি কনসাল ছিলেন তিনি হলেন অ্যাবেসিয়াস। তৃতীয় জন কনসাল ছিলেন রজার ডুকোজ। এই 3 জন কনসালের মধ্যে নেপোলিয়ন ছিলেন প্রথম কনসাল হিসাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। নেপোলিয়ন তিনি প্রথমে 10 বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হন কনসুলেটের সংবিধান অনুযায়ী। পরবর্তীকালে তিনি সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনেন এবং 1802 খ্রিস্টাব্দে তিনি আজীবন কনসাল পদে নিযুক্ত হন। পরে 1804 খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের সম্রাট হিসাবে তার রাজ্যাভিষেক করেছিলেন। এরপরই ফ্রান্সে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা হয় এবং তিনি তার উত্তরাধিকারী হিসাবে লুই বোনাপার্ট ও জোসেফ বোনাপার্টকে মনোনীত করেছিলেন। এরপর থেকেই ফ্রান্সে একটি নতুন যুগ শুরু হয় যাকে আমরা নেপোলিয়ন যুগ বলি। এই নেপোলিয়ন যুগের সূচনা হয়েছিল 1799 খ্রিস্টাব্দে এবং তার সমাপ্তি হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। এই 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়নের যুগ। 1799 খ্রিস্টাব্দে তিনি কনসাল হিসাবে নিযুক্ত হন এবং 1814 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে তিনি পরাজিত হন। এরপর তাকে ভূমধ্যসাগরের একটি দ্বীপ, এলবা দ্বীপ, সেই এলবা দ্বীপে তাকে নির্বাসিত করা হয়েছিল। এইভাবেই নেপোলিয়নের যে যুগ তার সমাপ্তি ঘটে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন কখন জন্মগ্রহণ করেন? 1769 খ্রিস্টাব্দের 14 আগস্ট, 1869 খ্রিস্টাব্দের 15 আগস্ট, 1769 খ্রিস্টাব্দের 15 আগস্ট, 1759 খ্রিস্টাব্দের 15 আগস্ট। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1769 খ্রিস্টাব্দের 15 আগস্ট।
নেপোলিয়নের জন্ম হয়েছিল কোরসিকা দ্বীপে। এই কোরসিকা দ্বীপটি ভূমধ্যসাগরে অবস্থিত। এই কোরসিকা দ্বীপের অ্যাজাকিও শহরে তার জন্ম হয়। নেপোলিয়নের পিতা ছিলেন কার্লো বোনাপার্ট। এবং তার মাতা ছিলেন লেটিজিয়া। নেপোলিয়নের স্ত্রী ছিলেন জোসেফাইন। আরেকজন ছিলেন মারিয়া লুইস। এই ছিল নেপোলিয়ন সম্পর্কিত কিছু ইনফরমেশন, যেগুলো তোমাদের জানিয়ে দিলাম। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এগুলো গুরুত্বপূর্ণ। তাই যেমন এই কোরসিকা দ্বীপটি খুব ইম্পর্টেন্ট, যে তিনি কোন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বা কোন শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের রাজমুকুট মাটিতে পড়েছিল, আমি তরবারির সাহায্যে তা তুলে নিয়েছি, একথা কে বলেছিলেন? চতুর্দশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন, দশম চার্লস। এই কথাটি বলেছিলেন নেপোলিয়ন। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়নের যখন রাজ্যাভিষেক হয়েছিল, সেই সময় তিনি এই উক্তিটি করেছিলেন যে ফ্রান্সের রাজমুকুট মাটিতে পড়েছিল, আমি তরবারির সাহায্যে তা তুলে নিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন যুদ্ধটি জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? স্পেনের যুদ্ধ, লিপজিগের যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ। জাতিসমূহের যুদ্ধ বলা হয় লিপজিগের যুদ্ধকে। এই লিপজিগের যুদ্ধটি হয়েছিল 1814 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে। এই লিপজিগের যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের সঙ্গে ইউরোপে নেপোলিয়নের বিরুদ্ধে যে চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল, সেই চতুর্থ শক্তিজোটের মধ্যে। এই চতুর্থ শক্তিজোটে যে যে দেশগুলো ছিল একটু দেখে নাও। রাশিয়া, প্রাসিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেন, অস্ট্রিয়া। এই চতুর্থ শক্তিজোট লিপজিগের যুদ্ধে নেপোলিয়নকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হবার পর নেপোলিয়নের সঙ্গে এই চতুর্থ শক্তিজোটের একটি সমঝোতা হয় এবং চতুর্থ শক্তিজোট নেপোলিয়নকে একটি প্রস্তাব দিয়েছিল, যে প্রস্তাবটি হলো ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব, ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব। এই প্রস্তাবটি হয়েছিল 1813 খ্রিস্টাব্দে এবং এই ফ্রাঙ্কফুর্ট প্রস্তাবে বলা হয়েছিল যে নেপোলিয়ন ফ্রান্সের রাজা হিসাবে স্বীকৃতি পাবেন এবং তার যে ভৌগোলিক পরিমণ্ডল অর্থাৎ তার সাম্রাজ্যের রাজ্য সীমা, সেটা রাইন নদী পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিন্তু নেপোলিয়ন বেলজিয়াম ছাড়তে রাজি ছিল না, আর বেলজিয়াম ছাড়তে রাজি না থাকার কারণেই এই ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব সেটা আর কার্যকর হয়নি। এরপর চতুর্থ শক্তিজোট তারা আবার পুনরায় নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন এবং চার দিক থেকে নেপোলিয়নকে ঘিরে আক্রমণ করেন। এরপরই নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয় এই চতুর্থ শক্তিজোটের কাছে। চতুর্থ শক্তিজোটের কাছে 1814 খ্রিস্টাব্দে তিনি চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন এবং 1814 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হবার পর নেপোলিয়নকে
এলবা দ্বীপে নির্বাসন করা হয়েছিল। এই এলবা দ্বীপটি, যেটা ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ। তাহলে আমরা নেপোলিয়নের জীবনে দুটো দ্বীপ এখন পর্যন্ত দেখলাম, একটি কর্সিকা দ্বীপ যেখানে তার জন্ম হয়েছিল, আর একটা দেখলাম এলবা দ্বীপ যেখানে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল। এবং এই এলবা দ্বীপে নির্বাসন ছিল নেপোলিয়নের প্রথমবার নির্বাসন, কারণ এরপর নেপোলিয়নকে আরেকবার নির্বাসন দেওয়া হবে আরেকটি দ্বীপে, সেটি হলো সেন্ট হেলেনা দ্বীপ। এই সেন্ট হেলেনা দ্বীপ যেটা নেপোলিয়নের সেকেন্ড নির্বাসন হবে, সেই বিষয়টি আমরা পরের কোনো স্লাইডের কোশ্চেনের সময় ডিসকাস করব। এ পর্যন্ত জেনে রাখো যে লিপজিগের যুদ্ধের পর চতুর্থ শক্তিজোটের কাছে নেপোলিয়ন পরাজিত হয় 1814 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে, এবং তারপরই নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভূমধ্য সাগরে। সেন্ট হেলেনা দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই দ্বীপটির কথায় একটু আগে বললাম যে এই সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে যে জাহাজে করে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জাহাজটির নাম বেলোরাফোন। এই জাহাজটি করে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসিত করা হয়েছিল, এবং এই সেন্ট হেলেনা দ্বীপে থাকাকালীন সময়ই 1821 খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হওয়ার আগে নেপোলিয়ন একটি যুদ্ধে পরাজিত হয়েছিল, সেটি হলো ওয়াটারলুর যুদ্ধ। এই ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। তাহলে আমরা যেটা দেখলাম কি, যে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হবার পর নেপোলিয়ন তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন, আর আগের যেটা দেখলাম যে লিপজিগের যুদ্ধে পরাজিত হবার পর তিনি এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। তাহলে এই যে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের যে নির্বাসন, এটা ছিল তার সেকেন্ড টাইম তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। তাহলে নেপোলিয়নের জীবনে তিনটে দ্বীপ ছিল। একটি ছিল কর্সিকা দ্বীপ, যে দ্বীপে তার জন্ম হয়েছিল। আরেকটা দ্বীপ, সেকেন্ড যে দ্বীপটির কথা আমরা পড়লাম, এলবা দ্বীপ। এই এলবা দ্বীপে তাকে প্রথমবার নির্বাসিত করা হয়েছিল লিপজিগের যুদ্ধে পরাজিত হবার পর। আর সেন্ট হেলেনা দ্বীপ, সেটা ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হবার পর, এবং এখানেই নেপোলিয়নের মৃত্যু হয়েছিল। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন কনসুলেট শাসনের সূচনা করেন কখন? 1799 খ্রিস্টাব্দ, 1802 খ্রিস্টাব্দ, 1699 খ্রিস্টাব্দ, 1804 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন কনসুলেট শাসনের সূচনা করেছিল 1799 খ্রিস্টাব্দে। এই কনসুলেট শাসনের পূর্বে ফ্রান্সে যে শাসন ব্যবস্থা চলেছিল বা ছিল, সেটা হলো ডাইরেক্টরি শাসন। ফ্রান্সে এই ডাইরেক্টরি শাসন ছিল 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং নেপোলিয়ন তিনি এই ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ ঘটিয়েই কনসুলেট শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল। এই ডাইরেক্টরি শাসন উচ্ছেদ করে কনসুলেট শাসন ব্যবস্থার প্রবর্তন, এটি 18 বুমেয়ার ঘটনা নামে পরিচিত। কেন এটি 18 বুমেয়ার ঘটনা নামে পরিচিত? এই ডাইরেক্টরিদের অধিবেশন চলছিল 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর, এবং যখন 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডাইরেক্টরিদের অধিবেশন চলছিল, সেন্ট ক্লাউডে
অর্থাৎ এদের যে অধিবেশনটা হচ্ছিল সেই স্থানটার নাম হচ্ছে সেন্ট ক্লাউড। এই সেন্ট ক্লাউডে অধিবেশন চলাকালীন সেখানে নেপোলিয়ান সৈন্যবাহিনী নিয়ে পৌঁছান এবং এই ডাইরেক্টরিদের অধিবেশনের ওপর আক্রমণ করেন। নেপোলিয়ান তিনি এই 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর এই দিনে ডাইরেক্টরিদের উচ্ছেদ করে তিনি কনসুলেট শাসনের প্রবর্তন করেছিলেন এবং এই দিনটি বিপ্লবী ক্যালেন্ডার 18 বুমেয়ার এই দিনে হয়েছিল, যে কারণে এই ডাইরেক্টরি শাসনের পরিবর্তে কনসুলেট শাসনের এই প্রবর্তন এটি 18 বুমেয়ার ঘটনা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন? 1813 খ্রিস্টাব্দ, 1808 খ্রিস্টাব্দ, 1812 খ্রিস্টাব্দ, 1815 খ্রিস্টাব্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1812 খ্রিস্টাব্দে। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন। এখন প্রশ্ন হলো যে নেপোলিয়ান কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের সম্ভাব্য কারণ ছিল যে নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন, রাশিয়া সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রথমের দিকে মানলেও তিনি শেষ দিকে আর এই অবরোধ ব্যবস্থা মানেননি। তাই রাশিয়াকে উচিত শিক্ষা দেবার জন্যই নেপোলিয়ান তিনি রাশিয়া আক্রমণ করেন এবং 1812 খ্রিস্টাব্দে রাশিয়ার সাথে যে যুদ্ধ হয় সেই যুদ্ধটার নাম হলো বোরোডিনোর যুদ্ধ। এক্ষেত্রে রাশিয়া সম্মুখ যুদ্ধ নেপোলিয়ানের সঙ্গে করেননি। নেপোলিয়ানকে এমনভাবে চালনা করেন সেখানে নেপোলিয়ান মস্কো পৌঁছান, কিন্তু মস্কোতে গিয়ে দেখেন সেখানে কোনো অধিবাসী নেই, কারণ এক্ষেত্রে রাশিয়া পোড়ামাটি নীতি নিয়েছিল এবং পোড়ামাটি নীতির দ্বারা সেখানে নেপোলিয়ানকে পরাজিত করার কৌশল ছিল এটি। কারণ রাশিয়া বাহিনী তারা পিছু হটে এবং পিছু হটার সময়ে তারা পানীয় জল খাদ্য সামগ্রীগুলিতে তারা নষ্ট করে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। এইভাবে নেপোলিয়ান যখন তার বাহিনী মস্কোতে পৌঁছায় এবং সেখানে সেই সময়ে শীত শুরু হয়ে গিয়েছিল, তাই প্রবল শীত কাপড়ের অভাব, তার সঙ্গে খাদ্যের যে সরবরাহ তা যথাযথ ছিল না, টাইফাস রোগের আক্রমণ, এই সব কিছু মিলিয়েই নেপোলিয়ানের বাহিনী যে গ্র্যান্ড আর্মি, সেই গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে গিয়েছিল। নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার যিনি সেনাপতি ছিলেন তিনি হলেন কুটুশপ। আঠারোশো 12 খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া আক্রমণের পূর্বে রাশিয়ার সঙ্গে নেপোলিয়ানের আরেকটি যুদ্ধ হয়েছিল। সময়কালটা ছিল 1807 খ্রিস্টাব্দে, যেখানে নেপোলিয়ান এবং রাশিয়ার মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল। ফ্রিডল্যান্ডের যুদ্ধ। এই ফ্রিডল্যান্ডের যুদ্ধের পর রাশিয়া নেপোলিয়ানের সঙ্গে টিলজিটের সন্ধি স্বাক্ষর করে। এই টিলজিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে রাশিয়ার সঙ্গে আরেকটা সন্ধি হয়েছিল, যেটা হলো এরফাটের সন্ধি। এই সন্ধিটি হয়েছিল 1808 খ্রিস্টাব্দে। এই টিলজিটের সন্ধি ও এরফাটের সন্ধির দ্বারা রাশিয়ার সাথে নেপোলিয়ানের মিত্রতা ছিল, যে মিত্রতা আবার ভেঙে গিয়েছিল 1812 খ্রিস্টাব্দে, যেখানে রাশিয়া এবং নেপোলিয়ানের মধ্যে বোরোডিনোর যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখব, ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট কবে গড়ে ওঠে? অপশন এ 1793 খ্রিস্টাব্দ, অপশন বি 1799 খ্রিস্টাব্দ, অপশন সি 1805 খ্রিস্টাব্দ, অপশন ডি 1813 খ্রিস্টাব্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 1793 খ্রিস্টাব্দ। নেপোলিয়ানের সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখতে ফ্রান্সে
ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে 4টি শক্তিজোট গঠিত হয়েছিল। এই প্রথম শক্তিজোট ছিল 1793 খ্রিস্টাব্দে, দ্বিতীয় শক্তিজোট গঠিত হয়েছিল 1799 খ্রিস্টাব্দে, তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল 1805 খ্রিস্টাব্দে এবং চতুর্থ শক্তিজোট গঠিত হয় 1813 খ্রিস্টাব্দে। এই 4টি শক্তিজোটে কারা কারা শক্তিজোটে অংশ নিয়েছিল, অর্থাৎ প্রথম শক্তিজোটে কোন কোন দেশ ছিল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তিজোটে কোন কোন দেশ ছিল, এই বিষয়টি আমি পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখানে তোমরা ডিটেল দেখে নেবে। কারণ এখান থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চেন ছিল, তাই এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে দেখবে। নেক্সট কোশ্চেন, কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? নেপোলিয়ানকে, দশম চার্লসকে, ভলতেয়ারকে, রুশোকে। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেপোলিয়ানকে। নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় তার কারণ তিনি কোড নেপোলিয়ান প্রচলন করেছিলেন। কোড নেপোলিয়ান হল একটি আইন সংকলন। নেপোলিয়ান 1800 খ্রিস্টাব্দে এই আইন রচনার কাজ শুরু করেছিলেন এবং তা সমাপ্ত হয়েছিল 1804 খ্রিস্টাব্দে। এবং 1804 খ্রিস্টাব্দে এই যে আইন তিনি রচনা করলেন সেটি 1807 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান নামে পরিচিত হয়। নেপোলিয়ান যে কোড নেপোলিয়ান তৈরি করলেন সেই কোড নেপোলিয়ানে 2287টি ধারা ছিল এবং এই কোড নেপোলিয়ান সেখানে ফরাসি বিপ্লবের যে আদর্শ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করা হয় এবং ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি স্বীকৃত হয়েছিল। সামন্ততান্ত্রিক যে বৈষম্য তার অবলুপ্তি ঘটেছিল। ধর্মীয় পালনের ক্ষেত্রে স্বাধীনতা স্বীকৃত হয়। যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এই বিষয়টি প্রাধান্য পেয়েছিল। পিতার মৃত্যুর পর তার সম্পত্তিতে সকল পুত্রের অধিকার তা স্বীকৃত হয়। এই কোড নেপোলিয়নের পূর্বে সেখানে ফ্রান্সে 400 প্রকারের আইন চালু ছিল এবং এই কোড নেপোলিয়ন জারি করে নেপোলিয়ন সর্বত্র একই ধরনের শাসন পরিকাঠামো তৈরি করতে চেয়েছিলেন। এই আইনবিধির জন্যই নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। নেপোলিয়নের এই যে কোড নেপোলিয়ন, এই কোড নেপোলিয়নকে ফরাসি জাতির বাইবেল বলা হয়, ফরাসি সমাজের বাইবেল, ফরাসি সমাজের বাইবেল। এটা খুব ইম্পর্ট্যান্ট যে কোনটি যেটা ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত। তাহলে কোড নেপোলিয়ন, এই কোড নেপোলিয়নকে ফরাসি সমাজের বাইবেল বলেছেন লেফেভর। তবে কোড নেপোলিয়নের কিছু ত্রুটি ছিল, যেমন কোড নেপোলিয়নে নারীর মর্যাদার ওপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি বা শ্রমিকদের ওপর খুব বেশি প্রাধান্য দেওয়া হয়নি তাদের অধিকারের বিষয়টি প্রসঙ্গে। এটা ছিল মূল ত্রুটি কোড নেপোলিয়নের। নেক্সট কোশ্চেন দেখো, কোড নেপোলিয়নে কয়টি ধারা আছে? 2287টি, 2187টি, 2297টি, 2285টি। কিছুক্ষণ আগেই বললাম যে কোড নেপোলিয়নের ধারা ছিল 2287টি। কোড নেপোলিয়নের 3টি বিভাগ ছিল। প্রথমত দেওয়ানি, দ্বিতীয়ত ফৌজদারি, তৃতীয়ত বাণিজ্যিক। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? অপশন এ
নেপোলিয়নের মস্কো অভিযান 1812 খ্রিস্টাব্দ। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে নেপোলিয়ন মস্কো অভিযান করেছিলেন 1812 খ্রিস্টাব্দে এবং রাশিয়ার সাথে বোরোডিনের যুদ্ধ হয়েছিল, তাই প্রথম বিবৃতিটি সত্য। টিলজিটের চুক্তি 1807 খ্রিস্টাব্দে, এই বিষয়টি আলোচনা করেছি যে নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার টিলজিটের চুক্তি হয়েছিল ফ্রিডল্যান্ডের যুদ্ধ হবার পর। কনফেডারেশন অফ দি রাইন 1806, এটি সত্য। 1806 খ্রিস্টাব্দে তিনি জার্মানির যে সংগঠন করেছিলেন বিভিন্ন অঞ্চল জয় করার পর এবং জার্মানির বিভিন্ন অঞ্চলকে একত্রে যুক্ত করেই তিনি কনফেডারেশন অফ রাইন গঠন করেছিলেন এবং এই কনফেডারেশন অফ রাইনের ওপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, এটিও সত্য। লিপজিগের যুদ্ধ 1808, এটি মিথ্যা, কারণ আমরা আগেই দেখলাম যে লিপজিগের যুদ্ধ হয়েছিল 1813 খ্রিস্টাব্দে এবং এই লিপজিগের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হবার পরই তাকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, লিপজিগের যুদ্ধ, যেটা সঠিকভাবে মেলেনি। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন কোন পোপ? ষষ্ঠ পায়াস, সপ্তম পায়াস, অষ্টম পায়াস, তৃতীয় পল। ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সপ্তম পায়াসের সঙ্গে এবং এই ধর্মমীমাংসা চুক্তি হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। পোপের সঙ্গে নেপোলিয়নের যে ধর্মমীমাংসা চুক্তি হয়েছিল সেখানে বলা হয় যে পোপ বিপ্লবী আমলে ফরাসি গির্জা ও চার্চের সম্পত্তির রাষ্ট্রীয়করণ মেনে নেবেন, অর্থাৎ ফরাসি বিপ্লবকালে যে সমস্ত সম্পত্তি যেটা গির্জা এবং চার্চের ছিল সেগুলোকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল এবং এই রাষ্ট্রীয়করণকে চার্চ মেনে নেবে। দ্বিতীয়ত ছিল যে ক্যাথলিক ধর্মমতকে ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠতা মানুষের ধর্মমত বলে স্বীকৃতি দেবেন। তৃতীয়ত যাজকগণ তারা সরকার কর্তৃক মনোনীত হবেন এবং পোপ তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন। ফ্রান্সের গির্জায় নিযুক্ত যাজকরা তারা রাষ্ট্র কর্তৃক বেতন পাবেন এবং সরকারি কাজের নিয়মবিধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এরকম বেশ কয়েকটি শর্ত ছিল ধর্মমীমাংসা চুক্তিতে এবং এই ধর্মমীমাংসা চুক্তি যেটা নেপোলিয়নের একটা মহান জয়ও বলা যেতে পারে। ঐতিহাসিক কোবান এ বিষয়টি তিনি বলেছেন যে পোপের সাথে সমঝোতা করে রাষ্ট্র বনাম চার্চের যে দ্বন্দ্ব তা তিনি করেননি, এক্ষেত্রে পোপের সাথে সমঝোতা করে তিনি অনেক বেশি লাভবান হয়েছিলেন। এই ধর্মমীমাংসা চুক্তি হবার পর নেপোলিয়ন তিনি বেশ কিছু ধর্মীয় বিধান তিনি আইন প্রচলনের মাধ্যমে জারি করেছিলেন, যেগুলোকে বলা হয় অর্গানিক শর্তাবলী। অর্গানিক শর্তাবলী এই অর্গানিক শর্তাবলী হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। এই অর্গানিক শর্তাবলীতে সেখানে বলা হয়েছিল প্রথমত যে পোপের আদেশ নামাতে সেখানে সরকারের অনুমোদন প্রয়োজন, অর্থাৎ পোপ যদি কোনো আদেশনামা জারি করেন সেক্ষেত্রে সরকারের অনুমোদন থাকতে হবে এবং তবেই সেটা বৈধ বলে গণ্য হবে। দ্বিতীয়ত বিশপগণ তারা প্রিফেক্টদের নিয়ন্ত্রণে থাকবে। তৃতীয়ত রবিবার ছুটির দিন বলে ঘোষিত হয় এবং এই যে ধর্মীয় সংক্রান্ত বিধান সেটা অর্গানিক শর্তাবলী নেপোলিয়ন জারি করেছিলেন 1801 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ নেপোলিয়ন কোন উপাধি প্রদানের প্রথা চালু করেন? লিজিয়ন অফ অনার, নোবেল, পদ্মশ্রী, অস্কার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, লিজিয়ন অফ অনার। লিজিয়ন অফ অনার এই খেতাবটি সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই দেওয়া হতো, এটা তোমরা মনে রাখবে যে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই দেওয়া হতো।
নেক্সট কোশ্চেন, কাম্পো ফার্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেপোলিয়নের সঙ্গে প্রাশিয়ার, অস্ট্রিয়ার, রাশিয়ার, ইংল্যান্ডের। কাম্পো ফার্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়ার সঙ্গে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। অস্ট্রিয়ার সঙ্গে এই কাম্পো ফার্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1797 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন অস্ট্রিয়ার সঙ্গে একাধিক যুদ্ধ বা একাধিক সন্ধি করেছিল এবং সেগুলো একটু বিস্তারিত তোমরা জেনে নাও, কারণ এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নেপোলিয়ন অস্ট্রিয়ার সঙ্গে প্রথম যে সন্ধিটা করেছিলেন সেটা ছিল কাম্পো ফার্মিওর সন্ধি 1797 খ্রিস্টাব্দে। অস্ট্রিয়ার সঙ্গে দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল সেটি হলো মারেঙ্গার যুদ্ধ। এই মারেঙ্গার যুদ্ধ হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। মারেঙ্গার যুদ্ধের পর নেপোলিয়নের সঙ্গে অস্ট্রিয়ার একটি সন্ধি হয়েছিল, যে সন্ধিটি হল লুনেভিলের সন্ধি। লুনেভিলের সন্ধি। এই লুনেভিলের সন্ধি হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। এরপর অস্ট্রিয়ার সঙ্গে আরেকটি যুদ্ধ হয়, সেটা উলোমের যুদ্ধ। উলোমের যুদ্ধ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। উলোমের যুদ্ধের পর অস্ট্রিয়ার সঙ্গে এবং রাশিয়া এই যৌথ বাহিনীর সঙ্গে নেপোলিয়নের যুদ্ধ হয়। সেই যুদ্ধটা হল অস্টারলিজের যুদ্ধ। অস্টারলিজের যুদ্ধ। এই অস্টারলিজের যুদ্ধে নেপোলিয়ন এদের এই যৌথ বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। এই অস্টারলিজের যুদ্ধ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। অস্টারলিজের যুদ্ধের পর যে সন্ধিটা হয়েছিল সেটি হল প্রেসবার্গের সন্ধি। এই প্রেসবার্গের সন্ধি এটা হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। অস্ট্রিয়ার সঙ্গে এই যুদ্ধ এবং চুক্তিগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। তাহলে প্রথম চুক্তিটি হলো, এখানে লিখিয়ে দিলাম, কাম্পো ফার্মিওর চুক্তি। এটা তোমরা স্ক্রিনশট রেখে নোট করে নেবে। কাম্পো ফার্মিও চুক্তি 1797 খ্রিস্টাব্দ। তাহলে এই সমস্ত যুদ্ধগুলো হয়েছিল অস্ট্রিয়ার সঙ্গে এবং চুক্তিগুলো হয়েছিল অস্ট্রিয়ার সঙ্গে। শুধুমাত্র এখানে এই অস্টারলিজের যুদ্ধ এখানে রাশিয়া অস্ট্রিয়ার সঙ্গে ছিল। এই বিষয়টি তোমরা মনে রাখবে যে অস্টারলিজের যুদ্ধ সেখানে অস্ট্রিয়া এবং রাশিয়ার যৌথ বাহিনীর সঙ্গে নেপোলিয়নের হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ পক্ষের সেনাপতি কে ছিলেন? নেলসন, আলেকজান্ডার, প্রথম চার্লস, দ্বিতীয় ফ্রান্সিস। ট্রাফালগারের নৌযুদ্ধে সেখানে ইংরেজ পক্ষের সেনাপতি ছিলেন নেলসন। সঠিক উত্তর অপশান এ। এই ট্রাফালগারের নৌযুদ্ধ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের নৌযুদ্ধে সেখানে ইংরেজ পক্ষের সেনাপতি নেলসন তিনি ফরাসি বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। ট্রাফালগারের যুদ্ধ হওয়ার আগে ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের আরও দুটি যুদ্ধ হয়েছিল। নেপোলিয়ন যখন মিশর অভিযান করেন সেই সময়ে একটি হল পিরামিডের যুদ্ধ, এই পিরামিডের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। এই পিরামিডের যুদ্ধে সেখানে নেপোলিয়ন সাফল্য লাভ করেন। দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল সেটা হলো নীল নদের যুদ্ধ। এই নীল নদের যুদ্ধে সেখানে ইংরেজ সেনাপতি নেলসন তিনি
ফরাসি বাহিনীকে পরাজিত করেছিলেন। এই নীল নদের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। তাহলে আমরা যেটা দেখলাম যে নেপোলিয়নের সঙ্গে ইংরেজদের 3টি যুদ্ধ, একটি পিরামিডের যুদ্ধ যেটি 1798 খ্রিস্টাব্দে, আর নীল নদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে, আর ট্রাফালগারের নৌযুদ্ধ যেটি 1805 খ্রিস্টাব্দে হয়েছিল। আর ইংল্যান্ডের সাথে নেপোলিয়নের যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটি হলো অ্যামিয়েন্সের সন্ধি। অ্যামিয়েন্সের সন্ধি। এই অ্যামিয়েন্সের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। এরপর দেখব যে নেপোলিয়ন তিনি উপলব্ধি করেন যে ইংল্যান্ডকে নৌযুদ্ধে বা সম্মুখ যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়, তাই ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে তোলার জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন। এই বিষয়টি আমরা নেক্সট কোনো কোশ্চেনে ডিটেল ডিসকাস করব, এখানে প্রসঙ্গক্রমে বলে রাখলাম। এরপর দেখব নেক্সট কোশ্চেন, প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সঙ্গে রাশিয়ার, অস্ট্রিয়ার, প্রাশিয়ার, ইংল্যান্ডের। প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়ার সঙ্গে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, এবং এই প্রেসবার্গের সন্ধি হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন টিলজিটের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? এই বিষয়টি আমরা আগেও দেখেছি যে নেপোলিয়ন টিলজিটের সন্ধি স্বাক্ষর করেছিলেন রাশিয়ার সঙ্গে, এবং সে সময়ে রাশিয়ার জার ছিলেন প্রথম আলেকজান্ডার। সঠিক উত্তর অপশান এ, এবং এটা হয়েছিল কখন? 1807 খ্রিস্টাব্দে। রাশিয়ার সাথে নেপোলিয়নের এই টিলজিটের সন্ধি স্বাক্ষর হবার পর কার্যত নেপোলিয়নের জনপ্রিয়তা অনেক বেড়েছিল। তাই নেপোলিয়নের সঙ্গে যে সকল যুদ্ধ বা চুক্তিগুলি হয়েছিল তার মধ্যে এই টিলজিটের চুক্তি বা সন্ধিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন দোকানদারের জাত কাদের বলতেন? ফরাসিদের, জার্মানদের, ইংরেজদের, স্পেনীয়দের। নেপোলিয়ন ইংরেজদের দোকানদারের জাত বলে উল্লেখ করেছেন। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে কোন নীতি গ্রহণ করেন? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, পেনিনসুলার যুদ্ধ, পোড়ামাটি নীতি, রক্ত ও লৌহ নীতি। নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নিয়েছিলেন। ট্রাফালগারের নৌযুদ্ধে নেপোলিয়ন ইংল্যান্ডের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন, এবং তারপর নেপোলিয়ন তিনি উপলব্ধি করেছিলেন যে সমুদ্রের রানী ইংল্যান্ড তাকে নৌযুদ্ধে বা সম্মুখ যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়। তাই ইংল্যান্ডের উপর তিনি মহাদেশীয় অবরোধ জারি করে অর্থনৈতিক দিক থেকে ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন, এবং যে কারণে তিনি ইংল্যান্ডের উপরে বেশ কয়েকটি ঘোষণা জারি করেছিলেন, এবং যার দ্বারা বলা হয় যে ইংল্যান্ডের কোনো জাহাজ ফ্রান্স বা ফ্রান্সের যে সমস্ত মিত্র রাষ্ট্রগুলো আছে সেখানে প্রবেশ করতে পারবে না। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করার মধ্য দিয়ে। বার্লিন ডিক্রি, এই বার্লিন ডিক্রিতে সেখানে বলা হয়েছিল যে ইংল্যান্ডের ওপর নৌ অবরোধ জারি করা হলো এক। দ্বিতীয়ত, ফ্রান্স বা তার মিত্র যে সমস্ত নিরপেক্ষ দেশ রয়েছে সেই নিরপেক্ষ দেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে দেওয়া হবে না। তৃতীয়ত, যদি ইংল্যান্ডের কোনো দ্রব্য অন্য দেশের জাহাজ মারফত নামানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্রিটিশ দ্রব্য বলেই গণ্য হবে এবং তা বাজেয়াপ্ত করা হবে। নেপোলিয়নের এই বার্লিন ডিক্রি জারি করার পর ইংল্যান্ড জারি করেছিল 1807 খ্রিস্টাব্দে পাল্টা প্রত্যুত্তর হিসাবে অর্ডারস ইন কাউন্সিল। অর্ডার
ইন কাউন্সিল। তাহলে অর্ডার ইন কাউন্সিল কে জারি করলো? ইংল্যান্ড, বার্লিন ডিক্রির প্রত্যুত্তর হিসাবে। এখন দেখব যে অর্ডার ইন কাউন্সিলে ইংল্যান্ড কি ঘোষণা জারি করেছিল। এই ঘোষণায় সেখানে ইংল্যান্ড বলে যে ফ্রান্স ও তার মিত্র দেশগুলিতে ইংল্যান্ডের নৌ অবরোধ ঘোষিত হলো, যেমনটি আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখলাম। দ্বিতীয়ত বলেছিল যে যদি কোনো নিরপেক্ষ দেশের জাহাজই নিতান্ত ফ্রান্স বা তার কোনো বন্দরে যেতে চায়, তবে সেই জাহাজকে ইংল্যান্ডের কোনো বন্দরে প্রথমে আসতে হবে, অর্থাৎ সেখান থেকে তাদেরকে লাইসেন্স নিতে হবে, তারপর ফ্রান্সের কোনো বন্দরে যেতে পারবে। ইংল্যান্ডের এই অর্ডার্স ইন কাউন্সিলের প্রত্যুত্তরে নেপোলিয়ান তিনি জারি করলেন মিলান ডিক্রি। নেপোলিয়ান এই মিলান ডিক্রি জারি করলেন 1807 খ্রিস্টাব্দে, এবং এই মিলান ডিক্রিতে তিনি বলেন যে যে সকল জাহাজ তা মিত্র বা নিরপেক্ষ যে কোনো দেশেরই হোক না কেন, তারা যদি ইংল্যান্ডের এই অর্ডার ইন কাউন্সিলের ঘোষণা মোতাবেক যদি ইংল্যান্ডের কাছে লাইসেন্স নেয়, তাহলে সেই সমস্ত যে জিনিসগুলো তারা জাহাজে করে আনবে সেগুলো ব্রিটিশ সম্পত্তি বলে গণ্য করবে এবং ফ্রান্স তা বাজেয়াপ্ত করবে। এরপর নেপোলিয়ান আরও দুটো ডিক্রি জারি করেছিল, যেমন দেখো ওয়ারাস ডিক্রি, (1807) এই ডিক্রি জারি করা হয়েছিল ইংল্যান্ডের ওপর। আর ছিল ফন্টেনব্লু ডিক্রি। ফন্টেনব্লু ডিক্রি এটা জারি হয় 1810-এ। এই যে বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ারাস ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি, এই চারটি ডিক্রিকে একত্রে বলা হয় অর্ডার্স ইন ল। অর্ডার্স ইন ল। এবং এই অর্ডার্স ইন লই হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। তাহলে এখানে শুধু আমরা একটা দেখলাম যে নেপোলিয়ান যে ডিক্রিগুলি জারি করেছিল, ইংল্যান্ড তার বিরুদ্ধে শুধুমাত্র অর্ডার ইন কাউন্সিল জারি করেছিল 1807 খ্রিস্টাব্দে। তবে নেপোলিয়ানের এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ইংল্যান্ডের বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি। প্রাথমিক পর্বে ইংল্যান্ডের সমস্যা হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। উল্টে দেখা যায় যে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার দরুন সেখানে নেপোলিয়নের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছিল ইংল্যান্ডের তুলনায়। সেই কারণে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়, কারণ নেপোলিয়ন এখানে ক্ষতি করতে চেয়েছিল ইংল্যান্ডের, কিন্তু উল্টে নেপোলিয়নেরই নিজের ক্ষতি হয়েছিল। তাই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়। নেক্সট কোশ্চেন, বোরোডিনোর যুদ্ধ হয়েছিল নেপোলিয়ন বাহিনীর সঙ্গে কার? আগেই আমরা পড়েছি যে বোরোডিনোর যুদ্ধ হয়েছিল রাশিয়ার সঙ্গে। সঠিক উত্তর হবে অপশন ডি, রুশ। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন ফ্রান্সে আবার 100 দিন রাজত্ব করেছিল কখন? 1814 খ্রিস্টাব্দ, 1815 খ্রিস্টাব্দ, 1816 খ্রিস্টাব্দ, 1818 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন 100 দিন রাজত্ব করেছিল 1815 খ্রিস্টাব্দে। লিপজিগের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হবার পর নেপোলিয়নকে প্রথমে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। নেপোলিয়নকে এই এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে যখন এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, তিনি বলেন যে আমি সিংহাসন ত্যাগ করলাম, কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না। এলবা দ্বীপে নেপোলিয়ন তিনি নির্বাসিত হয়েও কোনো প্রকার হতাশ হননি। তিনি বরং নব মনোবলে তিনি সৈন্য সংগঠন করেন এবং
15 খ্রিস্টাব্দে 20 মার্চ 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 1815 খ্রিস্টাব্দের 29 জুন পর্যন্ত তিনি ফ্রান্সের পুনরায় সিংহাসনে সম্রাট হিসাবে বসেছিলেন। এই 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 1815 খ্রিস্টাব্দের 29 জুন এই সময়কালটাই ছিল 100 দিবসের রাজত্বকাল বা 100 দিন রাজত্ব। 100 দিন রাজত্ব। এরপর নেপোলিয়নকে ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করা হয় বা পরাজিত করেছিল ওয়াটারলুর যুদ্ধ। এবং এই ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। ওয়াটারলুর যুদ্ধে সেখানে দুজন সেনাপতি নেপোলিয়নের পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। একজন ছিলেন আর্থার ওয়েলেসলি। অপরজন ছিলেন ব্লুকার। এই ব্লুকার তিনি ছিলেন প্রাশিয়ার সেনাপ্রধান, আর আর্থার ওয়েলেসলি তিনি ছিলেন ইংল্যান্ডের সেনাপ্রধান। এই আর্থার ওয়েলেসলি আবার ডিউক অফ ওয়েলিংটন নামেও পরিচিত। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আর্থার ওয়েলেসলি বা ডিউক অফ ওয়েলিংটন, যে ওয়াটারলুর যুদ্ধে কোন ব্রিটিশ সেনাপতি নেপোলিয়নকে পরাজিত করেছিলেন। এইভাবে কোশ্চেনটা আসতে পারে। এই 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। তারপরই তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, ট্রাফালগারের যুদ্ধে কে জয়লাভ করে? ফ্রান্স, অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া। ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করেছিল। ইংল্যান্ডের যিনি নৌসেনাপতি ছিলেন নেলসন তিনি নেপোলিয়নের বাহিনীকে হারিয়ে দিয়েছিলেন এবং এই যুদ্ধ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। এই বিষয়টি আগেও বলেছি ট্রাফালগারের নৌযুদ্ধ সম্পর্কে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন? 5 বছর, 10 বছর, যাবজ্জীবন, 15 বছর। নেপোলিয়ন প্রথমে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি যাবজ্জীবন কনসাল হিসাবে নিযুক্ত হন। সেটা 1802 খ্রিস্টাব্দে তিনি বেশ কিছু সাংবিধানিক পরিবর্তন আনেন। তারপরই তিনি যাবজ্জীবন কনসাল হিসাবে নিযুক্ত হন। তারপরে 1804 খ্রিস্টাব্দে তিনি ফরাসি জাতির সম্রাট হিসাবে তার রাজ্যাভিষেক করেছিলেন। নেক্সট কোশ্চেন, কনসুলেট শাসন ব্যবস্থায় নিম্নলিখিত কে অনুপস্থিত? অর্থাৎ যে কনসুলেট শাসন ব্যবস্থা ফ্রান্সে চালু ছিল 1799 থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেই কনসুলেট শাসন ব্যবস্থায় 3 জন সদস্য ছিল। যে 3 জন সদস্য ছিল সেই 3 জনের মধ্যে এখানে কোনজন ছিল না? নেপোলিয়ন, রজার ডুকোজ, অ্যাবেসিয়েস, রিউবেল। এক্ষেত্রে রিউবেল ছিলেন না। নেপোলিয়ন তিনি সর্বোচ্চ বা প্রথম কনসাল ছিলেন এবং রজার ডুকোজ ও অ্যাবেসিয়েস ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, রিউবেল, যে কনসুলেট শাসন ব্যবস্থায় ছিলেন না। কনসুলেট শাসন পর্বে অ্যাবেসিয়েস তিনি একটি সংবিধান রচনা করেছিলেন 1799 খ্রিস্টাব্দে, যে সংবিধান অষ্টম বর্ষের সংবিধান নামে পরিচিত। অষ্টম বর্ষের সংবিধান। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দ,
1804 খ্রিস্টাব্দ, 1810 খ্রিস্টাব্দ, 1802 খ্রিস্টাব্দ। নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন 1800 খ্রিস্টাব্দে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠায় তিনি একজন ব্যাংকারের সাহায্য পেয়েছিলেন, তিনি ছিলেন প্যারিসের ব্যাংকার পেরেগর। এ প্রসঙ্গে বলে রাখি যে নেপোলিয়ান তিনি জার্মিনাল ফ্রাঁ নামক এক প্রকার মুদ্রা তিনি চালু করেছিলেন, জার্মিনাল ফ্রাঁ। নেক্সট কোশ্চেন, রুশ গেরিলা বাহিনীকে বলা হয় ক্রোমাক, কুলাক, জুন্টা, কসাক। রুশ গেরিলা বাহিনীকে বলা হয় কসাক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ানের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় কোথায়? সার্লানো গির্জায়, সেন্ট পিটার্স গির্জায়, বোলানো গির্জায়, নাতরদাম গির্জায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, নাতরদাম গির্জায়। 1804 খ্রিস্টাব্দে এবং নেপোলিয়ানের অভিষেক ক্রিয়া সম্পন্ন করেছিলেন পোপ সপ্তম পায়াস। নেক্সট কোশ্চেন, ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় ডাইরেক্টরদের সংখ্যা ছিল 2 জন, 3 জন, 5 জন, 7 জন। ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় ডাইরেক্টরদের সংখ্যা ছিল 5 জন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। ফ্রান্সে এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চলেছিল 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় যে 5 জন ডাইরেক্টর নিযুক্ত হয়েছিল, সেই 5 জন ডাইরেক্টর দেখে নাও একবার, তারা কারা ছিল? বারাস, লা রেভেলিয়ে, লার্তুনায়ের, রিউবেল, কার্নো। ফ্রান্সে এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পরই কনসুলেট শাসন ব্যবস্থার হয়েছিল। নেপোলিয়ান এই কনসুলেট শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোড নেপোলিয়ানে কটি ভাগ আছে? 4টি, 3টি, 5টি, 7টি। কোড নেপোলিয়ানে 3টি ভাগ আছে, দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক। এটা আগেও বলেছি। নেক্সট, কোন সময়কালকে ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়? 1795 থেকে 1815, 1799 থেকে 1814, 1795 থেকে 1799, 1799 থেকে 1815। নেপোলিয়নের যুগ বলা হয় 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, এলবা দ্বীপটি কোথায় অবস্থিত? এলবা দ্বীপটি সেটা ভূমধ্য সাগরে অবস্থিত। এই এলবা দ্বীপই নেপোলিয়ানকে প্রথম নির্বাসন দেওয়া হয়েছিল লিপজিগের যুদ্ধের পর। এই বিষয়গুলি আগেও ডিসকাস করেছি, এবার তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে যে কিভাবে তোমরা এই জিনিসগুলোকে বুঝেছো বা তোমাদের কতটা ইমপ্রুভ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেপোলিয়ান সামরিক শিক্ষাদানের জন্য কটি লাইসি বা সরকারি আবাসিক বিদ্যালয় স্থাপন করেছিলেন? যেটা সামরিক আবাসিক বিদ্যালয় ছিল অবশ্যই। 27টি, 28টি, 29টি, 21টি।
নেপোলিয়ন তিনি সামরিক শিক্ষাদানের জন্য তিনি 29টি লাইসি বা সামরিক যে আবাসিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। এটা সামরিক। এ প্রসঙ্গে বলে রাখি যে নেপোলিয়ন তার সৈন্যদের তিনি 16টি গ্রেডে ভাগ করেছিলেন। এছাড়া পদাতিক বাহিনীর অফিসারদের জন্য তিনি সেসির সামরিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেসির সামরিক বিদ্যালয়। সেন্ট সেসির সামরিক কলেজ। নেক্সট কোশ্চেন, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আমরা আগেই পড়েছি যে টিলজিটের এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়ার সঙ্গে এবং 1807 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন ঐতিহাসিক নেপোলিয়নকে সর্বপ্রথম অশ্বপৃষ্ঠে বিপ্লব বলে অভিহিত করেছেন? ফিশার, লেফেভার, টেলর, রাইকার। ঐতিহাসিক টেলর নেপোলিয়নকে অশ্বপৃষ্ঠে বিপ্লব বলে অভিহিত করেছেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের পতাকার চিহ্ন ছিল ঈগল, ষাঁড়, চিল, সিংহ। নেপোলিয়নের পতাকার চিহ্ন ছিল ঈগল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের জীবনীকার কে ছিলেন? ভিনসেন্ট ক্রোনিন, কোবান, ব্লুম, লিও টলস্টয়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ভিনসেন্ট ক্রোনিন। তিনি ছিলেন নেপোলিয়নের জীবনীকার। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত হল উপদ্বীপের যুদ্ধ, লিপজিগের যুদ্ধ, মস্কো অভিযান, মহাদেশীয় অবরোধ প্রথা। নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত হিসাবে গণ্য হয় মস্কো অভিযান, কারণ এর আগেই বলেছি যে মস্কো অভিযানে তার যে বিখ্যাত গ্র্যান্ড আর্মি, সেই গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়েছিল, নেপোলিয়নের সামরিক দুর্বলতা প্রতিপন্ন হয় এবং নেপোলিয়নের জনপ্রিয়তা অনেকাংশে কমে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের জীবনের শেষ উল্লেখযোগ্য জয় হল বোরোডিনের যুদ্ধ, ড্রেসডেনের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, উপরের কোনোটি নয়। নেপোলিয়নের জীবনের শেষ জয় ছিল ড্রেসডেনের যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এই ড্রেসডেনের যুদ্ধ হয়েছিল 1813 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে। এই অস্ট্রিয়ার বিরুদ্ধে ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়নের জয়লাভই ছিল তার জীবনের শেষ উল্লেখযোগ্য জয়। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে ওয়ার অর্ডার ইন কাউন্সিল, মিলান ডিক্রি, ওয়ারাস ডিক্রি, উপরের সবকটি। নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করেছিল 1806 এবং ইংল্যান্ডের বিরুদ্ধে এই বার্লিন ডিক্রির মাধ্যমে তিনি মহাদেশীয় অবরোধ জারি করেছিলেন। তার প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করেছিল অর্ডার ইন কাউন্সিল 1807 খ্রিস্টাব্দে। আর এখানে এই মিলান ডিক্রি, ওয়ারাস ডিক্রি, এই দুটি ডিক্রি ফ্রান্স জারি করেছিল, অর্থাৎ নেপোলিয়ন জারি করেছিল। এই বিষয়টি আগেও ডিটেল ডিসকাস করে বলেছি। নেক্সট কোশ্চেন, লিপজিগের যুদ্ধে কটি দেশ সামিল হয়েছিল? 12টি, 13টি, 17টি, 19টি। লিপজিগের যুদ্ধে 13টি দেশ সামিল হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, লিও টলস্টয় রচিত ওয়ার অ্যান্ড পিস এর বিষয়বস্তু হল স্পেনের গৃহযুদ্ধ, নেপোলিয়নের রাশিয়া অভিযান, ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব।
ওয়ার অ্যান্ড পিস এর বিষয়বস্তু ছিল নেপোলিয়নের রাশিয়া অভিযান। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। নেপোলিয়নের রাশিয়া অভিযানের বৃত্তান্ত এই লিও টলস্টয়ের লেখা ওয়ার অ্যান্ড পিস গ্রন্থ থেকে জানা যায়। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের সর্বশেষ উল্লেখযোগ্য যুদ্ধ হল স্যালামাঙ্কার যুদ্ধ, ড্রেস ডেনের যুদ্ধ, বেলেনের যুদ্ধ, ভিক্টোরিয়ার যুদ্ধ। এই বিষয়টি আগেও দেখলাম, এই কোশ্চেনটা হয়তো রিপিট কোশ্চেন, ড্রেস ডেনের যুদ্ধ। নেক্সট কোশ্চেন, লিজিয়ন অব অনার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সামরিক ক্ষেত্রে, বেসামরিক ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, কোনোটি নয়। লিজিয়ন অব অনার সামরিক ক্ষেত্রেও দেওয়া হয় এবং বেসামরিক ক্ষেত্রেও দেওয়া হয়, এক্ষেত্রে উভয় ক্ষেত্রে। সঠিক উত্তর অপশান সি। ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? আর্থার ওয়েলেসলি, ডিউক অফ ওয়েলিংটন, নেলসন, ইয়র্ক। ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। এ প্রসঙ্গে বলে রাখি যে ডিউক অফ ওয়েলিংটনের আসল নাম হলো আর্থার ওয়েলেসলি। এক্ষেত্রে যদি আর্থার ওয়েলেসলি এবং ডিউক অফ ওয়েলিংটন দুটোই থাকে, এক্ষেত্রে অ্যান্সার সেমই হবে। এক্ষেত্রে দুটো অপশনই রয়েছে, তাই ডিউক অফ ওয়েলিংটন এবং আর্থার ওয়েলেসলি দুটো সেম, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন প্রতিষ্ঠিত মিউজিয়ামটির নাম কি? লুভর মিউজিয়াম, প্যারিস মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, ফরাসি মিউজিয়াম। নেপোলিয়ন একটি মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন, সেটার নাম লুভর মিউজিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে নেপোলিয়ন কতদিন শাসন করেন? 50, 75, 100, 125 দিন। এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন 100 দিন রাজত্ব করেছিলেন এবং যেটা 100 দিবসের রাজত্ব বলে পরিচিত। নেক্সট কোশ্চেন, কোড নেপোলিয়ন সম্পর্কে কোনটি সত্য? আইনের চোখে সকল ব্যক্তি সমান, সামাজিক সাম্য, যোগ্যতার ভিত্তিতে চাকরি, সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। কোড নেপোলিয়নে সেখানে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের যে আদর্শ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার উপর ভিত্তি করেই তৈরি করেছিলেন এবং সেখানে ব্যক্তি স্বাধীনতা এবং সাম্য গুরুত্ব পেয়েছিল। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন প্রবর্তিত নোটের নাম কি ছিল? এটা আমরা আগেও ডিসকাস করেছি যে নেপোলিয়ন একটি নোট প্রবর্তন করেছিলেন, যে নোটটার নামই হলো জার্মিনাল ফ্রাঁ। অ্যাসাইনেট নামক এই কাগজের মুদ্রাটা সেটা ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে চালু হয়েছিল, অ্যাসাইনেট কাগজের মুদ্রা। তাহলে জার্মিনাল ফ্রাঁ এটি চালু করল কে? নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন, ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি ছিল? সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সবকটি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সবকটি, অপশন ডি। নেক্সট কোশ্চেন, কনফেডারেশন অব রাইন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1805, 1806, 1807, 1808 খ্রিস্টাব্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1806 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন যখন জার্মান আক্রমণ করেন সেই সময় জার্মান প্রায় 300টি ভাগে বিভক্ত ছিল, জার্মানির ভৌগোলিক পরিমণ্ডল, এবং তিনি জার্মানিকে সংগঠিত করেছিলেন। জার্মানিকে সংগঠিত করে তিনি কনফেডারেশন অফ রাইন গঠন করলেন 1806 খ্রিস্টাব্দে, এবং এই কনফেডারেশন অফ রাইনের ওপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। যে যে অঞ্চল নিয়ে কনফেডারেশন অফ রাইন গঠিত হয়েছিল সেইগুলো একটু দেখে নাও। ব্যাভেরিয়া, ব্যাডেন,
উটেমবার্গ, স্যাক্সনি, এছাড়াও 28টি ক্ষুদ্র রাজ্য নিয়ে তৈরি হয়েছিল এই কনফেডারেশন অফ রাইন। তাহলে জার্মানির কিছুটা অংশ নিয়ে তৈরি হয়েছিল কনফেডারেশন অফ রাইন। এছাড়া অপর অংশে তৈরি হয়েছিল ওয়েস্টফেলিয়া রাজ্য। ওয়েস্টফেলিয়া রাজ্য এই ওয়েস্টফেলিয়া রাজ্য তৈরি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। ওয়েস্টফেলিয়া রাজ্যের শাসনভার অর্পণ করেছিল তার ভাই জেরমের ওপর, অর্থাৎ জেরম বোনাপার্ট। জার্মানির উত্তর পশ্চিম অংশে তিনি গঠন করেন ওয়ারাস গ্রান্ড ডাচি। এই ওয়ারাস গ্রান্ড ডাচি এর ওপর স্যাক্সনির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, অর্থাৎ স্যাক্সনির রাজবংশকে স্থাপন করা হয়েছিল। এ প্রসঙ্গে বলে রাখি যে নেপোলিয়ান তিনি নিজেকে উত্তর ইতালির সম্রাট হিসাবে ঘোষণা করেন এবং উত্তর ইতালির শাসনভার হিসাবে বা উত্তর ইতালিতে শাসনকর্তা হিসাবে তিনি নিয়োগ করেছিলেন তার সৎ পুত্র ইউজিনকে। তাহলে নেপোলিয়ান ছিলেন ইতালির সম্রাট এবং উত্তর ইতালির শাসনকর্তা ছিলেন তার সৎ পুত্র ইউজিন, আর দক্ষিণ ইতালির শাসনকর্তা হিসাবে নিয়োগ করেছিলেন জোসেফ বোনাপার্টকে। জোসেফ বোনাপার্ট তিনি পরবর্তীকালে স্পেনের রাজা হয়েছিলেন, কারণ নেপোলিয়ান স্পেনের সিংহাসনে যে চতুর্থ চার্লস এবং ফার্দিনান্দকে সরিয়ে দেন এবং এই জোসেফ বোনাপার্টকে স্পেনের রাজা হিসাবে মনোনীত করেছিলেন বা নিযুক্ত করেছিলেন। এই জোসেফ বোনাপার্ট যখন স্পেনের রাজা হিসাবে মনোনীত হন, সেই সময়ে দক্ষিণ ইতালির শাসনকর্তা হিসাবে নিযুক্ত হয়েছিলেন তার এক সেনাপতি মুরাট। এই মুরাট ছিল নেপোলিয়ানের সেনাপতি। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েস্টফেলিয়া রাজ্য গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কিছুক্ষণ আগেই এই ওয়েস্টফেলিয়া রাজ্যটি নিয়ে বললাম যে এই রাজ্যটি গঠিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ানের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন? ম্যাসেনা, মন্টজোলার্ড, মুরাট, কেউ নয়। নেপোলিয়ানের প্রধান সেনাপতি ছিলেন ম্যাসেনা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেপোলিয়ান উপদ্বীপের যুদ্ধে তিনি ম্যাসেনাকে নিয়োগ করেছিলেন, তবে ম্যাসেনা তিনি উপদ্বীপের যুদ্ধে বিশেষ সাফল্য লাভ করতে পারেননি। আর এ প্রসঙ্গে বলে রাখি যে মন্টজোলার্ড মহাদেশীয় অবরোধ ব্যবস্থার যে খসড়া তা তিনি তৈরি করেছিলেন, যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে জারি করা হয়েছিল। মহাদেশীয় অবরোধ। এই মন্টজোলার্ডের মহাদেশীয় অবরোধের যে খসড়া তার উপর ভিত্তি করেই নেপোলিয়ান তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন। এবং এই মুরাট, এই প্রসঙ্গটা আগেই বললাম যে মুরাট তিনি দক্ষিণ ইতালির শাসনকর্তা হিসেবে নিয়োগ হয়েছিলেন যখন জোসেফ বোনাপার্ট স্পেনের সিংহাসনে বসেছিলেন। দক্ষিণ ইতালির শাসনকর্তা হিসেবে নিয়োগ হয়েছিলেন।
নেক্সট কোশ্চেন দেখব, পোড়ামাটি প্রতিরোধ নীতি কে গ্রহণ করেন? আর্থার ওয়েলেসলি, ডিউক অফ ওল্ডেনবার্গ, প্রথম আলেকজান্ডার কুটুসুপ, স্পেলিংটা এখানে ভুল আছে, কুটুসপ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কুটুসপ। তিনি ছিলেন রাশিয়ার সেনাপতি। নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন তিনি রাশিয়ার প্রধান সেনাপ্রধান ছিলেন এবং তিনি পোড়ামাটি নীতি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন কর্তৃক ঘোষিত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা একত্রে যে নামে পরিচিত? অর্ডার্স ইন কাউন্সিল, অর্ডার্স ইন কনসুলেট, অর্ডার্স অফ নেপোলিয়ন, অর্ডার্স ইন ল। এই বিষয়টি আগেই বলেছি যে নেপোলিয়ন যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন এক্ষেত্রে তিনি বিভিন্ন ধরনের ডিক্রি জারি করেছিলেন। যেমন দেখো, বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ারস ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি, এই যে 4টি ডিক্রি তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে জারি করেন, এই 4টি ডিক্রিকে একত্রে বলা হয় অর্ডার্স ইন ল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের বাহিনী কোন যুদ্ধে পরাজিত হয়ে স্পেন ত্যাগ করেন? ভিক্টোরিয়ার যুদ্ধ, নীল নদের যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ভিক্টোরিয়ার যুদ্ধ। ভিক্টোরিয়ার এই যুদ্ধ হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। 1813 খ্রিস্টাব্দে স্পেনের কাছে এই ভিক্টোরিয়ার যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন এবং তিনি স্পেন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। নেপোলিয়ন তিনি স্পেনের সাথে দীর্ঘব্যাপী সময় যুদ্ধে লিপ্ত ছিলেন এবং নেপোলিয়নের সঙ্গে স্পেনের এই যুদ্ধ, যেটা উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত, উপদ্বীপের যুদ্ধ। এই উপদ্বীপের যুদ্ধ চলেছিল 1808 খ্রিস্টাব্দ থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই উপদ্বীপের যুদ্ধের সম্ভাব্য কারণ ছিল যে নেপোলিয়ন তিনি স্পেনের সিংহাসনে চতুর্থ চার্লসকে সরিয়ে দেন, বা চতুর্থ চার্লস এবং যুবরাজ যিনি ছিলেন ফার্দিনান্দ, সেই ফার্দিনান্দকে তিনি সরিয়ে দেন স্পেনের সিংহাসন থেকে, এবং চতুর্থ চার্লস এবং ফার্দিনান্দকে সরিয়ে দিয়ে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন তার ভাই জোসেফ বোনাপার্টকে। এবং যে কারণে ইতালীয়বাসী তারা নেপোলিয়নের এই সাম্রাজ্যবাদী নীতিকে তারা পছন্দ করেনি এবং তারা নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল এবং স্পেন নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। স্পেনের এই যুদ্ধে সেখানে স্পেনের পক্ষে ছিল ইংল্যান্ড এবং ইংল্যান্ড সর্বতোভাবে স্পেনকে সাহায্য করেছিল। নেপোলিয়নের সঙ্গে স্পেনের একাধিক যুদ্ধ হয়েছিল। প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেটা ছিল বেলেনের যুদ্ধ, বেলেনের যুদ্ধ। এই বেলেনের যুদ্ধ হয়েছিল 1808 খ্রিস্টাব্দে। এরপর যে যুদ্ধটা হয়েছিল ভিমি এরর যুদ্ধ, ভিমি এরর যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল 1808 খ্রিস্টাব্দে। তৃতীয় যুদ্ধটি হল ট্যালাভেরার যুদ্ধ, ট্যালাভেরার যুদ্ধ। আঠারোশো 9 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়। চতুর্থ গুরুত্বপূর্ণ যুদ্ধ হল স্যালামাঙ্কার যুদ্ধ। এই সালামাঙ্কার যুদ্ধ হয়েছিল 1812 খ্রিস্টাব্দে। সালামাঙ্কার যুদ্ধের পরবর্তী যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল ভিক্টোরিয়ার যুদ্ধ।
এই ভিক্টোরিয়ার যুদ্ধ হয়েছিল 1813 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হবার পর নেপোলিয়নকে স্পেন ত্যাগ করতে হয়েছিল। স্পেনের যুদ্ধে নেপোলিয়নের সাফল্য বলতে শুধুমাত্র একটি যুদ্ধই ছিল, সেটা ছিল কুরুন্নার যুদ্ধ। কুরুন্নার যুদ্ধ, শুধু এই যুদ্ধেই নেপোলিয়ন স্পেনের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। স্পেনীয় এই যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের পর নেপোলিয়নের কার্যত মর্যাদা অনেকাংশে কমে গিয়েছিল। স্পেনীয় এই যুদ্ধকে ডেভিড টমসন বলেছেন জাতীয় যুদ্ধ। তাহলে স্পেনের যুদ্ধকে জাতীয় যুদ্ধ কে বলেছেন? ডেভিড টমসন। এবং স্পেনীয় ক্ষত এই কথাটা বলেছেন নেপোলিয়ন নিজে, কারণ স্পেনীয় যুদ্ধে যে নেপোলিয়নের যেভাবে ক্ষতি হয়েছিল সেটা নেপোলিয়নের পতনের ক্ষেত্রে অন্যতম একটা কারণ হিসাবে উল্লেখিত হয় এবং যে কারণে তিনি এই উক্তিটি করেছেন যে স্পেনীয় ক্ষত নেপোলিয়ন নিজে। এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জানিয়ে দিলাম যে স্পেনীয় যুদ্ধ সম্পর্কে যে অভিমত ডেভিড টমসন, জাতীয় যুদ্ধ নেপোলিয়ন, তিনি বলেছেন স্পেনীয় ক্ষত। নেক্সট কোশ্চেন, যে দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করে নেপোলিয়ন মুক্তিদাতা নামে পরিচিত হন? ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, স্পেন। সঠিক উত্তর অপশন সি, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার অধীনতা থেকে ইতালিকে মুক্ত করে নেপোলিয়ন তিনি মুক্তিদাতা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কনসুলেট সংবিধানের রচয়িতা কে ছিলেন? অ্যাবেসিয়াস, ম্যারাট, রজার ডুকোজ, নেপোলিয়ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাবেসিয়াস। অ্যাবেসিয়াস তিনি 1799 খ্রিস্টাব্দে কনসুলেট সংবিধান প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন, স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি কে ছিলেন? দুপ, নেলসন, মার্শাল জুনো, নেপোলিয়ন। দেখো এখানে স্পেনীয় যুদ্ধে দুপ এবং মার্শাল জুনো দুজনই ছিল, তাই সঠিক উত্তর এ এবং সি উভয়ই হবে। আর নেলসন তিনি ছিলেন ইংল্যান্ডের সেনাপতি বা ইংল্যান্ডের নৌ সেনাপতি। তিনি যে ইংল্যান্ডের সাথে যে ট্রাফালগারের নৌযুদ্ধে তিনি নেপোলিয়নের বাহিনীকে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? অপশন এ, নেপোলিয়নের জন্ম কর্সিকা দ্বীপ, এটি সঠিক। আমরা আগেই দেখেছি যে নেপোলিয়ন তিনি কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। অপশন বি দেখো, নেপোলিয়নের প্রথম নির্বাসন এলবা দ্বীপ, এটিও সঠিক। নেপোলিয়নের প্রথম নির্বাসন হয়েছিল 1814 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরের দ্বীপ এটি এলবা দ্বীপ। অপশন সিতে দেখো, নেপোলিয়নের মৃত্যু সেন্ট হেলেনা দ্বীপ, এটিও সঠিক। নেপোলিয়নকে দ্বিতীয়বার নির্বাসন দেওয়া হয়েছিল 1815 খ্রিস্টাব্দে এই সেন্ট হেলেনা দ্বীপে এবং এই সেন্ট হেলেনা দ্বীপই তার মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দে। এবং অপশন ডিতে দেখো, নেপোলিয়নের অভিষেক গেটোর গির্জা, এটা ভুল। নেপোলিয়নের অভিষেক হয়েছিল নাতরদাম গির্জায়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, যেটা সঠিকভাবে মেলেনি। এই ছিল নেপোলিয়ন এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি আমার এই ক্লাস এবং আলোচনা তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা এই ক্লাসটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলে যখনই কোনো নতুন ক্লাস আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে।